চাঁদপুরের আলোচিত যে হত্যাকাণ্ডের ঘটনা, জাহাজ কাণ্ডের যে ঘটনা, সেই কাণ্ডের ঘটনাতে একজনকে আজকে আনা হয়েছে আজকে আমাদের আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মূলত ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলি, গতকালকের যেই জাহাজ আল বাকারা সারবাহী জাহাজ, সেই জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়, যেখানে ছিল সব মিলিয়ে ৮ জনের মতো যারা জাহাজের কর্মচারী ছিলেন, তাদের অবস্থার কথা জানেন। তাদের মধ্যে ৫ জনকে নিহত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ২ জনকে গুরুতর আহত হিসেবে নিয়ে যাওয়া হাসপাতালে, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদেরকে মৃত ঘোষণা করে। বলছিলাম যে ৮ জনের কথা, তাদের মধ্যে ৭ জন এখন পর্যন্ত মারা গেছেন এবং সবশেষ যে তথ্য, সে তথ্য বলছে যে ৭ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সারসংক্ষেপ আসলে এখানেই শেষ হওয়ার সুযোগ ছিল, কিন্তু আরও একজন বেঁচে আছেন এই ঘটনার, যে ৮ জনের কথা বলছিলাম। তার যে ঘটনাটা ঘটে, তাকে শ্বাসনালী কেটে হত্যা করা হয় এবং সেই শ্বাসনালী কেটে হত্যা করার চেষ্টা করা হয় এবং শ্বাসনালী কাটার পরে তার যে গুরুতর অবস্থা, সেই গুরুতর অবস্থায় প্রথমে তাকে চাঁদপুরে নিয়ে যাওয়া হয় এবং চাঁদপুর সদর হাসপাতাল থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে তাকে হস্তান্তর করা হয়। যে বিষয়টা আসলে এখানে পরিলক্ষিত, সেটা হচ্ছে তিনি এখনও গুরুতর অবস্থায় আছেন। আমরা এখানে এসেছি, আমরা এখানে এসে যারা যিনি আহত হয়েছেন এবং এখানে এসেছেন তাদের যে পরিবারের সদস্য, তাদের সঙ্গে কথা বলেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পাশাপাশি কর্তব্যরত যারা ডাক্তার, তাদের সঙ্গে কথা বলেছি। তো আমরা যেটা জানতে পেরেছি যে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন এই মুহূর্তে আসলে তার অবস্থা ক্রিটিক্যাল, কারণ তার শ্বাসনালী কেটে, ধারালো অস্ত্র দ্বারা শ্বাসনালী কেটে তাকে গুরুতর জখম করা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের ঘটনাও কিন্তু এখানে ছিল। ডাক্তার বলেছেন যে এখন থেকে আনুমানিক আরও ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে তার যে অবস্থা, সেই অবস্থার উন্নতি হওয়ার জন্য, এবং পাশাপাশি আরও ২১ দিন সময় লাগতে পারে তার কথা বলা বা পূর্ণাঙ্গভাবে কথা বলার যেই তার সক্ষমতা, সেই সক্ষমতা ফিরে আসার জন্য। কিন্তু এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত তিনি কিন্তু আউট অফ ডেঞ্জার নন। এই ঘটনা একটু প্রাথমিক দিকে আবার একটু ফিরে যেতে চাই। এই ঘটনাটা যখন ঘটে গতকালকে ঠিক সকালবেলা খোঁজ পাওয়া যায় যে কোস্টাল গার্ডরা খোঁজখবর পান যে এমন একটা ঘটনা ঘটেছে। মূলত জাহাজটা আল বাকারা, যে জাহাজের কথা বলছিলাম, একটা সারবাহী জাহাজ, সেটা চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা ছিল এবং সেই নোঙর করা জাহাজেই ধারণা করা হয় ডাকাত দল ওঠেন এবং পরবর্তীতে সেখানে যেই হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞটা তারা করেন। তবে রহস্য এখানে আসলে শেষ হচ্ছে না, যদিও চাঁদপুরের যে পুলিশ সুপার, তিনি ৩ জনের একটা তদন্ত কমিটি দল এখন পর্যন্ত গঠন করেছেন এই ঘটনাতে যে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ভবিষ্যতে কি হতে পারে, এবং সেই দলকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এই ১০ দিনের মধ্যে তাকে প্রতিবেদন জমা দিতে হবে এবং তারপরেই আসলে বলা যাবে যে সেখানে আসলে কি ঘটেছে। একটু সঙ্গত কারণে বলতে চাই যে এই ঘটনাতে সবচেয়ে রহস্যজনক যে জায়গাটা হয়ে রয়েছে, সেটা হচ্ছে এখন পর্যন্ত বলতে পারি যে যেহেতু বলা হচ্ছে যে ডাকাতির ঘটনা বা ডাকাতির কোনো একটা প্রসঙ্গ এখানে আছে, কিন্তু সেই সারবাহী জাহাজ এমভি বাকারার সেখানে কিন্তু কোনো ধরনের কোনো তেমন লুটতরাজ সেটা কিন্তু সেটা কিন্তু সেখানে হয়নি। আরও একটা প্রাসঙ্গিক ব্যাপার জানাতে চাই যে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেও কোনো ধরনের কোনো দ্বন্দ্বের কথা, যেহেতু পুরো একটা জাহাজের প্রায় সমস্ত ক্রুকেই আসলে হামলা করা হয়েছে, হত্যার জন্য হামলা করা হয়েছে, তো সেই জনিত যে বড় কোনো ঘটনা, সেই ঘটনার কথাও জানতে পারা যায়নি। আজকে আমরা যিনি আহত আছেন এখানে, তার নাম হচ্ছে জুয়েল রানা, তিনি ফরিদপুরের বাসিন্দা এবং তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তার যে বড় ভাই, তিনিও একটা জাহাজে কর্মরত আছেন, একই কোম্পানির জাহাজ, মূলত যে এমভি বাকারের কথা বলছিলাম, সেই একই কোম্পানির জাহাজে তার বড় ভাই কর্মরত আছেন এবং তিনি বলেছেন যে আসলে জাহাজ সংশ্লিষ্ট কিংবা তাদের সংশ্লিষ্ট কোনো ঘটনার কথা তিনি অন্তত জানেন না। তো এই কারণে আসলে বিষয়টা রহস্য হয়ে রয়েছে। যদি প্রয়োজন পড়তো তাহলে নিশ্চয়ই কোনো ধরনের লুটতরাজ যে ঘটনা ঘটার সুযোগ ছিল সেটা কিন্তু হতো, যেটা এই ক্ষেত্রে ঘটেনি। এখন আসলে অপেক্ষা করতে হবে যিনি একজন বেঁচে আছেন, মূলত ৮ জনের মধ্যে, সেই মানুষটি সুস্থ হওয়ার জন্য। সেই মানুষটি সুস্থ হলেই মূলত আমরা আসলে জানতে পারবো যে এই ঘটনাটা কি ঘটেছেন। তবে দর্শক, আরও একটা খুবই মহা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে তিনি কিন্তু এই অসুস্থতার অবস্থাতেও একটা ছোট চিরকুট কিন্তু লিখতে পেরেছেন এবং সেই চিরকুটটাকে আইনের ভাষায় কিন্তু ডাইং ডিক্লারেশন হিসেবে বলা হয় এবং এভিডেন্স অ্যাক্টে যখন সাক্ষী প্রমাণের জন্য মামলা এটা প্রস্তাবিত হবে, এটা যখন ভবিষ্যতে আদালতের প্রাঙ্গণে যাবে, তদন্ত কমিটিও কিন্তু এখান থেকে একটা খুব ভালো ক্লু পাবে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। যদিও এখন তার কথা বলা নিষেধ,
এবং এভিডেন্স অ্যাক্ট 32 সাবসেকশন 1-এ কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বের সহকারে দেখা হয়েছে। তো প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এখন বর্তমানে তিনি এখনও বিপদসীমার বাইরে নন। তিনি একমাত্র এই মামলাতে যিনি আসলে এই রহস্যের জট খোলার জন্য বাংলাদেশ পুলিশকে বা বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে পারেন এবং তাকে আসলে সুস্থ বলা যাবে আরও 21 থেকে 22 দিন সময় লাগবে। তিনি যখন কথা বলতে পারবেন তারপরে আসলে তিনি বলতে পারবেন। এখন তার অবস্থা বেশ মুমূর্ষু। ডাক্তাররা বলছেন যে কোনো সময় আসলে তাকে সবসময় অবজারভেশনে রাখতে হচ্ছে, যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘটার সুযোগ এখনও আছে। তো সেক্ষেত্রে আসলে খুবই কড়া নিরাপত্তার স্বার্থে কিন্তু তাকে রাখা হয়েছে এখন ঠিক ঢাকা মেডিকেল কলেজে। দর্শক, আরও একটা বিষয় যেটা বলছিলাম, রহস্যের প্রেক্ষাপট এবং তার পরবর্তীতে এই ঘটনা, বাংলাদেশের ঘটনাতে আসলে বেশ কিছু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন এমন ঘটনা ঘটছে এবং কেন এমন ঘটনা ঘটছে সেই বিষয়েও কিন্তু বলছিলেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন। তারা বলছেন তারা আসলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন এবং দ্রুত তারা আসলে সেই জায়গা থেকে বের হয়ে আসবেন। তো শেষ করার আগে এতটুকু বলতে চাই যে ঠিক ঢাকা মেডিকেল কলেজে এখন পর্যন্ত একজনই বেঁচে আছেন, চাঁদপুরে সে আলোচিত জাহাজে যেই ডাকাতির ঘটনা এবং সেখানে 7 জন যেই মারা যাওয়া, এবং সবশেষ আরও একটু জানিয়ে রাখতে চাই যে প্রায় 7 জনকেই তাদের যে আত্মীয় স্বজন তাদেরকে শনাক্ত করে, লাশ শনাক্ত করে চাঁদপুরের মর্গ থেকে হস্তান্তর করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এই চাঁদপুরের ঘটনা, আলোচিত চাঁদপুরের ঘটনা জানা সবশেষ।